শীত মৌসুমে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের পিঠা রানী ভাপা পিঠা বা ধুপি পিঠা। এর আগেও আমি বিভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে এই ভাপা পিঠা তৈরি করে দেখিয়েছি। আজকের পর্বে একই সঙ্গে দুই রকমের ভাপা পিঠা তৈরি করে দেখাবো। তার একটা হচ্ছে সাদা ভাপা পিঠা, অন্যটা লাল ভাপা পিঠা। চলুন তাহলে শুরু করা যাক। ভাপা পিঠা বানানোর জন্য প্রধান দুটি যে উপকরণ তা হচ্ছে চালের গুঁড়ো এবং পাটালি গুড়। গুড়টা অবশ্যই খেজুরের গুড় নিতে হবে, আখের গুড় দিয়ে কিন্তু ভাপা পিঠা হবে না। আমি পাটালি গুড় গ্রেট করে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনি চাইলে ছোট ছোট টুকরো করে কেটে বা ভেঙেও নিতে পারেন। এছাড়া লাল রঙের ভাপা পিঠা বানাতে আমাদের আলাদা করে কিছুটা গুড় লাগবে। আমি এখানে নরম গুড় নিয়েছি 1/3 কাপের মতো। এর সঙ্গে কুসুম গরম পানি মিলিয়ে আমি গুড়টাকে গলিয়ে নিব। যদি আপনাদের কাছে নরম গুড় না থাকে তাহলে পাটালি গুড় ছোট টুকরো করে কেটে চুলায় অল্প পানি দিয়ে জাল করে একটুখানি গলিয়ে নিতে হবে, কারণ এই গুড়ের পানিটা দিয়েই আমরা ভাপা পিঠার যে চালের গুঁড়ো সেটাকে মাখাবো। এই যে দেখতে পাচ্ছেন গুড়টা খুব সুন্দর করে মিশে গিয়েছে। এইবারে আমরা লাল ভাপা পিঠার জন্য চালের গুঁড়োটা মাখিয়ে নিব। তার জন্য আমি 1 কাপ বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিলাম, সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, বেশি লবণের প্রয়োজন নেই। তারপর হাত দিয়ে ভালো করে লবণের সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে সেই গুড়ের পানিটা মেশাবো। আমি একটা টেবিল চামচের সাহায্যে এটাকে মেপে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে 1 কাপ চালের গুঁড়োর জন্য ঠিক কতখানি পানি আমার এখানে লাগলো। প্রথম পর্যায়ে আমি 3 টেবিল চামচ দিয়ে শুরু করলাম। সবসময় অল্প অল্প পানি দিয়ে এটাকে মেশাতে হবে। তারপর খুব ভালোভাবে হাতের আঙুলের সাহায্যে ডলে ডলে চালের গুঁড়োর সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু শুকনো গুঁড়ো, আমাদের একটু পরিমাণে বেশি পানি এখানে লাগতে পারে। 3 টেবিল চামচ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা এখনও শুকনো আছে, ভালো করে ভিজেনি। তো আমি আবারও 2 টেবিল চামচের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনার পানির পরিমাণটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য সবসময় একটু হাতের মুঠোর মধ্যে একটা এরকম মুঠো পাকিয়ে নেবেন। যদি দেখেন যে এটা শেপটা ধরে আছে, একা একা ভেঙে যাচ্ছে না, তাহলে বুঝবেন যে পানিটা দেয়া ঠিক আছে, আর দিতে হবে না। আমার টোটাল 7 টেবিল চামচ পানি এখানে লেগেছে। এরপরে আমাদেরকে এটাকে চেলে নিতে হবে যাতে মিহি একটা গুঁড়ো আমরা পাই, তাতে করে আমাদের ভাপা পিঠার বাইরের যে আবরণটা সেটা বেশ দানাদার হবে, খেতে মোলায়েম লাগবে এবং একই সঙ্গে ভেঙে যাবে না। এই চেলে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি ছোট ছিদ্রওয়ালা একটা চালনির সাহায্যে হাত দিয়ে ডলে ডলে এটাকে চেলে নিচ্ছি। যদি আপনারা বড় দানার ভাপা পিঠা খেতে পছন্দ করেন তাহলে একটু বড় ছিদ্রওয়ালা কোনো চালনিতে করে চেলে নেবেন। আমার চালা হয়ে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে মেশাবো নারিকেল কোড়া। ভাপা পিঠায় আপনারা আলাদা করেও নারিকেল দিতে পারেন, তবে লাল ভাপা পিঠার ক্ষেত্রে যদি আপনি গুঁড়োর সঙ্গে নারিকেলটা মেশান তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবারে আমরা সাদা ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়োটা রেডি করে নিব। আবারও আমি 1 কাপ বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম, সাথে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমরা আবারও ভিজিয়ে নিব গুঁড়োটাকে। শুকনো চালের গুঁড়ো হলে কুসুম গরম পানি আপনি ব্যবহার করতে পারেন, নর্মাল পানি দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। আমি কুসুম গরম পানি নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একইভাবে মেখে নিচ্ছি। পানিটা দেওয়ার পর একটু দলা বেঁধে যাবে, হাতের আঙুলের সাহায্যে খুব ভালো করে সেটা চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে আপনার পানির পরিমাণটা বুঝতে সুবিধা হবে। 4 টেবিল চামচ পানি দেওয়ার পর আমি আবারও একটু চেক করে নিলাম। দেখতেই পাচ্ছেন মুঠোটা কিন্তু তার শেপ ধরে রাখতে পারছে না, ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। তো আমি আরও কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একইভাবে ভালো করে মেখে নিচ্ছি। এই 1 কাপ চালের গুঁড়োর জন্য আবারও আমার ঠিক 7 টেবিল চামচ পানি লেগেছে। 7 টেবিল চামচ বলতে আধা কাপের থেকে 1 টেবিল চামচ কম পানি। আর এই যে এবার দেখতে পাচ্ছেন আমার চালের গুঁড়োটা খুব সুন্দর করে ভিজে গিয়েছে। এখন আমি এটাকেও আগের মতো করেই চেলে নিব এবং মিহিদানার পিঠা খেতেই আমার বেশি পছন্দ, তাই আমি সেই ছোট ছিদ্রওয়ালা চালনির মধ্যে দিয়েই এটাকে চেলে নিচ্ছি।
সাদা ভাপা পিঠার জন্য আমাদের চালের গুঁড়ো রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে আর আমি আলাদা করে নারকেল কোড়া মেশাচ্ছি না, পিঠা বানানোর সময়ই আমি নারকেল কোড়া দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানেও নারকেল কোড়া মিশিয়ে নিতে পারেন। দুই রকম ভাপা পিঠার জন্য আমাদের সমস্ত উপকরণ তৈরি। এটা হচ্ছে লাল ভাপা পিঠার জন্য চালের গুঁড়ো, এটা সাদা ভাপা পিঠার জন্য, সাথে আছে নারকেল কোড়া এবং খেজুরের গুঁড়ো করা। এবারে চুলায় একটা চায়ের হাঁড়িতে আমি 1 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে দিয়ে এই পানিতে বলক তুলে আনবো, যাতে ভাপ ভালো করে আসতে পারে। আর পিঠায় যাতে ভাপ লাগাতে পারি তার জন্য আমি একটা ছিদ্রওয়ালা চালনি ব্যবহার করছি। চায়ের হাঁড়ির উপর চালনি বসিয়ে তার উপরে আমরা পিঠাগুলো ভাপিয়ে নিব এবং ওপরে দিচ্ছি একটা ঢাকনা। ভাপ আসতে থাক, সেই ফাঁকে আমরা পিঠাগুলোর শেপ তৈরি করে নিই। আজকের ভাপা পিঠা বানানোর জন্য আমি ছোট্ট একটা ফিরনির বাটি ব্যবহার করছি এবং এর গায়ে সামান্য শুকনো গুঁড়ো দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো সহজেই এর থেকে বের হয়ে আসবে, বাটির গায়ে আটকে থাকবে না। প্রথমে আমরা লাল ভাপা পিঠাটা বানিয়ে নিব। কিছুটা ভাপা পিঠার মিশ্রণ আমি এতে দিয়ে দিলাম, তার উপর দিয়ে নারিকেল এবং গুড়টাও দিয়ে দিব। যেহেতু এই লাল ভাপা পিঠার যে গুঁড়োটা এর মধ্যে আগে থেকেই নারকেল এবং গুড় দিয়ে মাখানো, তাই পরিমাণে অল্প করে আপনি নারকেল আর গুড় এখানে দিতে পারেন, খুব বেশি দেওয়ার দরকার হবে না। তাই বলে একেবারে যদি ভিতরে গুড় না দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ তাহলে মিষ্টি অনেক কম লাগবে। তারপর খুবই আলতো হাতে একটু সমান করে দিতে হবে, কোনোভাবে এটাকে ঠেসে ঠেসে বা চেপে চেপে সেট করা যাবে না। তারপর এর উপরে একটা ভেজা নিংড়ানো পাতলা সুতি কাপড় দিয়ে এইভাবে আলতো করে একটু পেঁচিয়ে নিতে হবে। কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে এতে করে আপনার পিঠা তুলতেও যেমন সুবিধা হবে, তেমনি ভাপের পানিটা দিয়ে পিঠা বেশি ভিজেও যাবে না। এদিকে আমাদের সেই চায়ের হাঁড়ির পানিতে ভাপ উঠে গিয়েছে, মিডিয়াম হাই আঁচেই এবারে আমি এর উপরে পিঠাটা বসিয়ে দিচ্ছি। আলতো করে টোকা দিলে পিঠাটা খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে। কাপড়টা দিয়ে ঢেকে তারপরে ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঠিক 2 মিনিট। মিডিয়াম হাই আছে যে ভাপটা উঠবে তাতে 2 থেকে 2.5 মিনিট রাখলেই কিন্তু প্রত্যেকটা পিঠা তৈরি হয়ে যাবে। চাইলে হাত দিয়ে একটু চেক করেও দেখতে পারেন যে পিঠাটা সেদ্ধ হয়েছে কিনা। এরপরে আমরা সাদা ভাপা পিঠা বানাবো, তার জন্য আগের মতোই সেই বাটির গায়ে একটু শুকনো গুঁড়ো আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর ভাপা পিঠার জন্য যে চালের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটা প্রথমে 1 লেয়ার দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিব খেজুরের গুড় এবং নারকেল কোড়া। লাল ভাপা পিঠার তুলনায় এখানে খেজুরের গুড় আর নারকেল কোড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু চালের গুঁড়োর মধ্যে লবণ ছাড়া অন্য কিছু দেয়া হয়নি। আপনার নিজের পছন্দ মতো কেমন মিষ্টি আপনি খেতে চান সেই হিসেবে নারকেল কোড়া আর খেজুরের গুড়টা দিতে হবে। তারপর আগের মতোই খুবই আলতো হাতে একটু সমান করে নিতে হবে ওপরটা এবং ভেজা নিংড়ানো একটা সুতি কাপড় দিয়ে ওপরে এইভাবে একটু মুড়ে নিয়ে আমরা পিঠাটা বানিয়ে নিব। বেশি ভাপ উঠলে পানিতে তখন পিঠা দেওয়ার সময় হাতে ভাপ লেগে হাত পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা ছাঁকনিটা নিচে নামিয়ে আগেই পিঠাটা এইভাবে ছাঁকনির উপর বসিয়ে নিতে পারেন। তারপরে ছাঁকনিটা সহ চায়ের হাঁড়ির উপর এভাবে বসিয়ে তারপরে ঢেকে দিতে পারেন। এভাবে করলে আপনার হাতে ভাপ লাগার কোনো ভয় থাকবে না এবং এটাকেও একইভাবে 2 মিনিটের মতো ভাপে আপনাকে সেদ্ধ করে নিতে হবে। ব্যাস, আমাদের সবগুলো পিঠা এইভাবে একে একে বানিয়ে নিতে হবে। প্রথমে আমি লাল ভাপা পিঠাটা নামালাম, এরপরে সাদা ভাপা পিঠা। আর এই পিঠা গরম গরম খেতেই কিন্তু সব থেকে বেশি মজা লাগে। তবে ঠান্ডা পিঠা খেতেও অনেকে পছন্দ করেন, আর ঠান্ডা পিঠা কিন্তু একই পদ্ধতিতে আপনারা গরম করে নিতে পারেন ছাঁকনির উপর দিয়ে পানির ভাপে। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে আমার টোটাল 10টা পিঠা হয়েছে, অর্থাৎ প্রতি কাপ চালের গুঁড়ো দিয়ে আমি 5টা করে পিঠা পেয়েছি। আমার পিঠাগুলো মাঝারি সাইজের, ছোট হলে আরেকটা বেশি হবে, বড় হলে আরেকটা কম হবে। আমার সবগুলো পিঠা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে ভিডিও করতে করতে, তো একটা ঠান্ডা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাই। দেখতেই পাচ্ছেন ভেতরে মজার গুড় নারিকেলের পুর আর বাইরে সাদা। এবারে আমি আপনাদেরকে একটা লাল ভাপা পিঠা ভেঙে দেখাচ্ছি। দুটো পিঠাই কিন্তু অসম্ভব মজার, তবে পার্সোনালি আমি সাদা পিঠাটা বেশি পছন্দ করি খেতে। তবে এই পিঠাটাও কিন্তু একদম ভিন্নধর্মী আর খুবই মজার। আশা করছি আমার আজকের এই 2 রকম পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। শীত মানেই পিঠার মৌসুম, নানা রকম বাহারি সব পিঠা কিন্তু তৈরি হয় এই শীতকালেই।
আসলে শীতের পিঠার মতো মজা অন্য সময় তেমন একটা পাওয়া যায় না। শীত তো এখন প্রায় শেষের দিকে, তাই বলে কি আমরা আর পিঠা খাবো না? অবশ্যই খাবো। তাই আজকে আপনাদের জন্য আমি এমন একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা বছরের যে কোনো সময়ে, যে কোনো দিনে, যে কোনো অজুহাতে খেতে পারবেন। আর সেটা হচ্ছে তেলের পিঠা। কেউ বা এই পিঠাটা চিনি দিয়ে খেতে পছন্দ করে, কেউ বা গুড় দিয়ে। তাই আজকে আমি একই সঙ্গে গুড় এবং চিনি দিয়ে কিভাবে এই পিঠা তৈরি করা যায় সেটা দেখাবো। শুধু তাই নয়, এই দুটো পিঠা আমি দুটো ভিন্ন পদ্ধতিতে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজেও আসবে। আজকের এই দ্বৈত পিঠার উৎসবে প্রথমে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার পার্সোনাল পছন্দের গুড় দিয়ে তেলের পিঠা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম পদ্ধতিতে পিঠা তৈরির জন্য চালের গুঁড়োর পরিবর্তে আমি ব্যবহার করছি সরাসরি চাল। যে কোনো ধরনের আতপ বা সেদ্ধ চাল দিয়ে আপনি এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর অবশ্যই চালটাকে লম্বা সময় ধরে ভিজিয়ে রাখতে হবে। আমি প্রায় 10-12 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতেই হবে, তাহলে চালগুলো এরকম নরম হয়ে যাবে আর সহজেই ব্লেন্ড করা যাবে। 2 কাপ বাসমতি চালের জন্য আমি এখানে নিলাম 3/4 কাপ, মানে 1.25 কাপ পানি। খেয়াল করছেন যে পানিটা কিন্তু চালের উপরে উঠে আসেনি, অর্থাৎ পানি আর চালটা মোটামুটি সমান হবে, তাহলে আপনার পানির রেশিওটা ঠিক থাকবে। এইবারে এই সমস্ত কিছু একসঙ্গে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর একটা বাটিতে আমি এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি এবং একই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে। এখন এই পর্যায়ে এই যে ঘনত্বটা আছে সেটা হচ্ছে চিতই পিঠার যে ব্যাটার আমরা তৈরি করি সেটার মতো, মানে একটু পাতলা। তেলের পিঠা বা ভাজা পিঠার জন্য কিন্তু এই ব্যাটারটা আর একটু ঘন হওয়া জরুরি, না হলে কিন্তু পিঠাটা ঠিক মতো ফুলবে না বা শেপটাও ভালো হবে না। তো এখন এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1/4 চা চামচের থেকেও কিন্তু কম আছে এখানে, এবং একই সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা। এটা যেমন আমাদের ব্যাটারের ঘনত্ব ঠিক করবে, একই সঙ্গে পিঠা বানানোর পরে এটা নরম রাখবে। আর যেহেতু পিঠাটা আমি গুড় দিয়ে তৈরি করব, তাই এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি 1.25 কাপ, মানে 3/4 কাপ। আপনি চাইলে কিন্তু এই একই পদ্ধতিতে চিনি দিয়েও তৈরি করতে পারেন, আর গুড় বা চিনি আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে 1 কাপ গুড় বা চিনি দিতে পারেন, অথবা 1/2 কাপ দিলেও হবে। এটা নির্ভর করছে আপনার টেস্টের উপর। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে গুড় আর চিনি থেকেও কিন্তু পানি বের হবে, সেটাও কিন্তু আমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক বা বেঠিক করতে অনেকটা ভূমিকা রাখে। তো এই জন্য মাপ মতো হলে ঠিক হয়। আমি আজকে যেভাবে করছি আপনারা চাইলে সেভাবে একবার করে দেখতে পারেন, একদম পারফেক্ট স্বাদের একটা পিঠা আপনারা পাবেন। তো সব কিছু এইভাবে একসঙ্গে খুব ভালো করে ফেটে নিতে হবে। খুব ভালো করে মানে খুব ভালো করে। যত ভালো করে আপনি ফেটবেন, একসঙ্গে মেশাবেন, আপনার পিঠা কিন্তু তত ভালো হবে। আর এই যে ঘনত্বটা দেখতে পাচ্ছেন, একটা আঙুল এভাবে ডুবিয়ে দেখতে পারেন। ব্যাটারটা কিন্তু একধারে পড়ছে না, ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, কারণ আমাদের এই ব্যাটারটা বেশ ভারী। আর শেষের ড্রপটা পড়তে তো বেশি সময় নেবে। তাহলেই বুঝবেন যে আপনার ব্যাটার তৈরি। তবে সাথে সাথে ভাজা শুরু না করে আপনি যদি 10-15 মিনিট এই ব্যাটারটাকে একটু সময় দেন, তাহলে আমরা শেষে যে ময়দাটা ব্যবহার করলাম সেটা ফোলার সময় পাবে এবং ব্যাটারের ঘনত্বটা আর একটু বাড়বে। সেই সঙ্গে আপনার পিঠাও খুব ভালো মতো ফুলবে। তারপরে এই ব্যাটার থেকে নিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে আমরা পিঠা ভেজে নিব। তবে অবশ্যই প্রতিবার পিঠা ভাজার আগে ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরেই তেলের মধ্যে ঢালবেন। আর পিঠা ফোলার জন্য আর একটা বিষয় ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তেল আপনার ঠিক মতো গরম হলো কিনা এবং চুলার আঁচটা ঠিক আছে কিনা। আপনার তেল যদি অল্প গরম হয় আর চুলা যদি নিভু আঁচে থাকে, তাহলে পিঠা কোনোভাবেই এইভাবে ফুলবে না। আমি মিডিয়াম হাই আছে এবং তেলটাকে পারফেক্টভাবে গরম করে তারপরেই কিন্তু এই পিঠাটা ছেড়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ফুলেছে। আর গুড়ের পিঠা এমনিতেই লালচে হবে, তারপরও আপনি চাইলে হালকা বা কড়া করেও এটাকে ভেজে নিতে পারেন। আমি আরেকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলার আঁচটা আছে আমার মিডিয়াম হাইতে এবং তেলটা আমি ভালো মতো গরম করে নিয়েছি। তাই বলে আবার এমন গরম না যে ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা পুড়ে কালচে হয়ে যাবে। বেশ ভালো গরম তেলে এটা ঢালার পরে দেখবেন পিঠাটা এভাবে ফুলে উঠছে।
আপনার কোনো চাপাচাপি করতে হবে না, নিজে থেকেই ফুলে উঠবে। আর ফুলে ওঠার পরে একটু সময় দিতে হবে এক পাশটা হওয়ার। আর আপনি যদি চান তাহলে ওপর দিয়ে এইভাবে একটু তেলও ছিটিয়ে দিতে পারেন, এতে করে ওপরটাও একই সঙ্গে ভাজা হতে থাকবে। তারপর এটাকে উল্টে দিতে হবে এবং দুই পাশ আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। তবে আপনি খেয়াল করবেন যে পিঠা ভাজা হলে এর চারপাশে বুদবুদটা কমে আসবে, সেই পর্যায়ে আপনি এটাকে তেল থেকে ভালো করে তুলে নেবেন। এইভাবে করে সবগুলো গুড়ের পিঠা ভেজে নিতে হবে। এবারে আমরা যে পিঠাটা তৈরি করব সেটা হচ্ছে চিনির পিঠা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই চিনির পিঠা বানাবো। দ্বিতীয় পদ্ধতিতে তেলের পিঠা তৈরি করার জন্য এখন আমি ব্যবহার করছি চালের গুঁড়ো। আমি এখানে 2 কাপ ঘরে তৈরি ফ্রেশ চালের গুঁড়ো নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, কারণ একই যাতে পিঠা ভাজার পরেও এটা নরম থাকে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। 3/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, চাইলে কিন্তু গুঁড়ো দেওয়া যাবে। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা কিন্তু অপশনাল। অনেকে এই পিঠার ব্যাটার তৈরি করার জন্য দুধ ব্যবহার করেন, তো আমাদের দেশে আসলে লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধের ব্যবহারটা বেশি, তো এই জন্য আমি গুঁড়ো দুধ দিলাম। আপনি চাইলে সরাসরি লিকুইড দুধ দিয়ে এটা মেশাতে পারেন, অথবা চাইলে দুধটা স্কিপ করে শুধুই পানি মেশাতে পারেন। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিচ্ছি আর একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পিঠার ব্যাটার তৈরিতে কোনোভাবে একবারে পানি দিয়ে দিবেন না, একটু একটু করে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, গুড় বা চিনি এটা থেকেও কিন্তু পানি বের হবে এটা গলে গেলে, তাই আপনি এই চিনিটা খুব ভালো মতো মেশার আগ পর্যন্ত পুরোটা পানি দিবেন না। আমি এই ব্যাটারের মধ্যে টোটাল 3/4 কাপ মানে 1.25 কাপ পানি দিয়েছি। তারপরে এটাকে একসঙ্গে খুব ভালো করে ফেটে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। হাত দিয়ে দরকার হয় চেক করে দেখবেন যে চিনির দানা আছে কিনা। এইভাবে যত ভালো করে ফেটবেন চিনিটা তত তাড়াতাড়ি গলবে, তাছাড়া আপনার ব্যাটারটাও কিন্তু পারফেক্ট হবে। আমি এবার একটু চেক করে নিব। একটা আঙুল এতে ডুবিয়ে দেখছি। দেখুন কিছুক্ষণ পরে এটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়বে, কারণ আমাদের ব্যাটারটা ভারী হবে আর শেষের ড্রপগুলো কিন্তু পড়তে বেশি সময় নেবে। তার মানে এটা পারফেক্ট আছে। তো এখানে আমি ব্যবহার করেছি 3/4 কাপ পানি। তবে আপনি যদি শুকনো বা দোকানের কেনা গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণ বেশি লাগতে পারে। যাই হোক, এই ব্যাটারটাকে আমি 10-15 মিনিট একটু রেস্টে রেখে তারপরে একইভাবে খুব ভালো করে ঘেটে নিয়ে এবারে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর ভাজার জন্য কিন্তু একই নিয়ম, যে চুলার আঁচ এবং তেলের তাপটা আপনাকে মিডিয়াম হাইতে রাখতে হবে। তেল যদি ঠিক মতো গরম না হয় এবং নিচ থেকে যদি চুলার আঁচটা ঠিক মতো না থাকে তাহলে এই পিঠা ফোলার প্রেশারটা পাবে না। আপনার ব্যাটার যতই ভালো হোক পিঠা ফুলবে না। তো গুড়ের পিঠা হোক আর চিনির পিঠা হোক, ভাজার ক্ষেত্রে কিন্তু নিয়ম একই। আর চাইলে এইভাবে আপনি উপর দিয়ে একটু তেল উঠিয়ে দিতে পারেন। আর যেহেতু আমাদের এটা চিনির পিঠা, তো এমনিতে এটা রংটা সাদা হবে। তারপরও আপনি চাইলে এটাকে কিন্তু আর একটু লালচে করে ভেজে নিতে পারেন যদি তেলটা আপনি আরো একটু গরম রাখেন, মানে মিডিয়াম হাইয়ের থেকেও আর একটু বেশি গরম রাখেন, বা চুলার আঁচটা একটু সামান্য বাড়িয়ে দেন। আর একটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এবারে চুলার আঁচটা আমি সামান্য একটু বাড়িয়ে দিয়েছি আর তেলটাও আর একটু বেশি গরম করে নিয়েছি। তারপর আগের মতোই কিছুটা ব্যাটারের মধ্যে ঢাললাম আর অপেক্ষা করব এটা ফুলে ওঠা পর্যন্ত। তো এই পিঠাটাও যখন ফুলে উঠবে তখন এটাকে এভাবে উল্টে দিতে হবে। অনেক সময় পিঠা বেশি ফুলে গেলে পুরোটা ডুবতে চায় না, তখন আপনি চাইলে একটু চেপে ধরতে পারেন। তো এইভাবে করে যখন পিঠার কালারটা এরকম লালচে হয়ে যাবে তখন আপনি তেল থেকে এটাকে তুলে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিনি এবং গুড় দিয়ে মজাদার তেলের পিঠা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোলটু মোটু দেখতে হয়েছে। কথা তো অনেক বললাম, এখন কি বানালাম কেমন বানালাম সেটা চলুন একটু চেক করে নেওয়া যাক। প্রথমেই আমরা গুড়ের পিঠাটা দেখছি, এত সুন্দর গোল হয়েছে, আসলে আমার এটা ছিঁড়তেই খুব মায়া লাগছে। যাই হোক আপনাদেরকে দেখাই। ফুলে ওঠা অংশটা ওপরের পাতলা চামড়া এভাবে উঠিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে। এবারে আমরা চেক করে নিব চিনির পিঠাটা।
আচ্ছা, ভালো কথা। আমি পিঠা বানিয়ে এভাবে সাজাতে সাজাতে অলমোস্ট আমার 1-1.5 ঘন্টা হয়ে গিয়েছে। তার মানে পিঠাগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু পিঠাগুলো এভাবেই ফুলকো থাকবে, ঠিক যেমনটা আমি কড়াই থেকে তুলেছিলাম। এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন এটা বেশ সফট, কোনো শক্ত বা ইট হয়ে যায়নি। আর এটা চামড়াটা সরিয়ে নেওয়ার পরেও দেখতে পাচ্ছেন ভেতরে একই রকম সুন্দর। আর মাঝখানের বুকের যে অংশটা, এটা কিন্তু খুব নরম থাকে, ভীষণ টেস্টি খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের একটু হলেও কাজে আসবে। শীত যখন আছে পিঠা তো খেতেই হবে, তাই আজকের পর্বে আমি আপনাদেরকে দুটো ভিন্ন পদ্ধতিতে 2 রকমের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো, একটা গুড়ের, অন্যটা চিনির। সেই সঙ্গে ভেতরের পুরটাও তৈরি করব খুবই সহজ আর ঝটপট উপায়ে। আশা করছি আপনাদের সবার পছন্দ হবে। প্রথমে আমি আপনাদেরকে চিনির পাটিসাপটা পিঠা বানানোর জন্য যে ব্যাটার সেটা তৈরি করে দেখাবো। তার জন্য একটা বাটিতে আমি 1 কাপ চালের গুঁড়ো নিচ্ছি। আমি এখানে দোকানের কেনা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি। আর পিঠা যাতে নরম থাকে এবং ভেঙে না যায়, তাই এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা। সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, চাইলে এটা বাদ দিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনি আমি কমই দিচ্ছি, কারণ পুরের ভেতরেও মিষ্টি থাকে, এখানে হালকা মিষ্টি হলেই হবে। 1/4 চা চামচের থেকেও কম লবণ আমি এখানে দিয়ে দিলাম, এতে স্বাদটা অনেক ভালো হবে। এবার এই সমস্ত শুকনো উপকরণ প্রথমে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আপনি গুঁড়ো দুধ না দেন, সেক্ষেত্রে ব্যাটার বানানোর জন্য পানির বদলে দুধ ব্যবহার করতে পারেন। আমি একদম কুসুম গরম পানি 1 কাপ প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম এবং একসঙ্গে সব কিছু নেড়ে ভালো করে ফেটে নিতে হবে। যেহেতু শুকনো গুঁড়ো, তার উপরে বাজারের কেনা, তাই আমাদেরকে খুব ভালোভাবে এটাকে ফেটতে হবে, যাতে গুঁড়োটা ভালো মতো ভিজতে পারে এবং আমরা যখন পিঠাটা বানাবো তখন অনেক সফট হয়, ঠিকমতো এটাকে স্প্রেড করা যায়। মোটামুটি 4-5 মিনিট ধরে হাত দিয়ে হোক বা হ্যান্ড হুইস্ক দিয়ে হোক ভালো মতো ফেটলেই দেখবেন আস্তে আস্তে এই ব্যাটারটা বেশ নরম হতে শুরু করেছে। শুরুতেই অনেক বেশি পানি দিবেন না। আমার টোটাল এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে এবং আমি 2 বারে পানিটা দিয়েছি, একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং অনেকক্ষণ ধরে এটাকে ফেটেছি। পাটিসাপটা পিঠার রুটিটা বানানোর জন্য ব্যাটারটা অবশ্যই পাতলা হতে হবে, অনেকটা চিতই পিঠার ব্যাটারের মতো, তা না হলে রুটিটাকে ঠিকমতো ছড়ানো যাবে না। 1.5 কাপ পানি সাথে চিনি গলা পানি সব মিলিয়ে আমাদের এই ব্যাটারটা এখন অনেক বেশি পাতলা লাগছে, কিন্তু এই ব্যাটারটাকে আমরা আধা ঘন্টা ঢেকে রেখে দিব, তাহলে একদম পারফেক্ট কনসিস্টেন্সিটা এটা চলে আসবে। এটাকে আমি আধা ঘন্টার জন্য সরিয়ে এবারে গুড়ের ব্যাটারটা তৈরি করে নিব। আগের মতোই এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো দোকানের কেনা চালের গুঁড়ো। চাইলে আপনারা ঘরে তৈরি বা ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণ কম লাগবে। একইভাবে 1/4 কাপ দিয়ে দিলাম ময়দা এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এই সমস্ত কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে লিকুইড অ্যাড করার পালা। আমি এবারে 1 কাপ কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম, সেই সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। যেহেতু আমি নরম গুড় ব্যবহার করছি, সরাসরি এটাকে আমি মিশিয়ে নিতে পারবো। যদি পাটালি গুড় হয়, সেই ক্ষেত্রে পানির সঙ্গে গুড় জ্বালিয়ে ঠান্ডা করে তারপর এর মধ্যে দিবেন, বা কুসুম গরম অবস্থায়। প্রথমে হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এটাকে জাস্ট একটু নেড়ে মিশিয়ে নিব, এটাকে কিন্তু আমি ফেটছি না। এবার যে পদ্ধতি দেখাচ্ছি এটা খুবই কুইক হয়ে যায় এবং সবথেকে ভালো রেজাল্টও দেয়। আপনাকে এটাকে অনেকক্ষণ ধরে ফেটতে হবে না, সময় লাগবে না, জাস্ট ঝটপট বানিয়ে আপনি সাথে সাথেই পিঠাটা বানাতে পারবেন। একসঙ্গে জাস্ট সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পর এইবারে এই ব্যাটারটাকে আমি ব্লেন্ড করে নিব। যারা আপনারা আমার চিতই পিঠার রেসিপি দেখেছেন, তারা দেখেছেন যে ব্লেন্ড করে নেওয়ার কারণে পিঠা কত সুন্দর ফুলকো হয়। এবং এই পাটিসাপটা পিঠার ক্ষেত্রেও যেহেতু আমি কেনা চালের শুকনো গুঁড়োটা ব্যবহার করছি, তাই যদি ব্লেন্ড করে নেওয়া যায় একদম ফাটাফাটি রেজাল্টটা পাওয়া যায় এবং একই সঙ্গে তাড়াতাড়ি হয়, পানির পরিমাণও কম লাগে।
চিনির ব্যাটারে আমাদের 1.5 কাপ পানি দিতে হয়েছে, কিন্তু গুড়ের এই ব্যাটারে আমাদের মাত্র 1 কাপ পানি লেগেছে। আর ব্লেন্ডারটা ধুয়ে জাস্ট 2 টেবিল চামচ পানি এক্সট্রা আমি এখানে দিলাম, ব্যাস এতটুকুনি। আর এটা বানাতে আমার লেগেছে জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো। আর ব্লেন্ড কিন্তু আমি অনেকক্ষণ ধরে করিনি, 1 মিনিটের মতো একটু ব্লেন্ড করলে এটা একদম রেডি হয়ে যায়। ব্যাস আমাদের গুড়ের ব্যাটারও তৈরি। এবারে আমরা পাটিসাপটার পুর অর্থাৎ খিসাটা তৈরি করে নিব। তার জন্য একটা হাঁড়িতে আমি 1 কাপ জাল করা দুধ নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি ওই একই কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। মিষ্টি করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি 1/3 কাপ। আপনি চাইলে কিন্তু এর পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন বা দুটো মিলিয়েও দেয়া যাবে। সাথে এটাকে ঘন করার জন্য আমি 1 টেবিল চামচ নিয়েছি ময়দা এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দুটো দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো একটাও দিতে পারেন। আবার এই দুটোর পরিবর্তে 2 টেবিল চামচ সুজিও আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে এই সমস্ত কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আগে একসঙ্গে ভালো করে গুলিয়ে নিব। তারপরে আমরা চুলাটা অন করব এবং মিডিয়াম আঁচে এটাকে অনবরত নেড়েচেড়ে আমরা ঘন করে নিব। প্রথমেই বলেছিলাম খুব সহজ, চটজলদি এবং ফাঁকিবাজি পদ্ধতি, তাই এটা ঘন করতে আপনার 10 মিনিট থেকে 1 মিনিটও বেশি লাগবে না যদি আঁচটা মিডিয়ামে রাখেন। শর্ত হলো এরকম ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় না ধরে যায়। একদম 10 মিনিটের মাথায় দেখবেন এটা এরকম ঘন হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে এবারে আমরা এর মধ্যে একটু ঘি অ্যাড করব। আপনি চাইলে কিন্তু এর মধ্যে কিছুটা এলাচ গুঁড়োও দিতে পারেন, আমি ওটা স্কিপ করছি। আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম এবং এটাকে আরও 1 মিনিটের মতো জাস্ট ঘিটা মিশে যাওয়া পর্যন্ত একটু নেড়ে মিশিয়ে নিব। শেষে ঘি দেওয়ার কারণে ভেতরে যেমন একটা সুন্দর ফ্লেভারও হবে, একই সঙ্গে আমাদের এটা বেশ স্মুথও হয়ে যাবে। এটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে একদম টাইট বানাতে যাবেন না, কারণ ঠান্ডা হলে এটা মোটামুটি একটু সেট হয়ে যাবে। এরকম একটু নরম থাকতে নামিয়ে নেওয়া ভালো। এবারে আমরা পিঠা বানাবো। তার জন্য আমি ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়েছি, চাইলে তাও নিতে পারেন, আবার এরকম ননস্টিক প্যান নিলেও হবে। এর গায়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে, খুবই সামান্য। তারপর প্রথমে আমি আপনাদেরকে গুড়ের ব্যাটার দিয়ে একটা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রতিবার পিঠার ব্যাটার আপনি তাওয়াতে বা প্যানে দেওয়ার আগে একটু ভালো করে ফেটে নেবেন। আর আপনার ব্যাটার যদি ঠিকমতো তৈরি হয় আমি যেভাবে দেখালাম, তাহলে এইভাবে খুব সহজে আপনি এটাকে ছড়িয়ে নিতে পারবেন। আর এরকম ছোট ফ্রাই প্যান নিলে সুবিধা হলো সবগুলো পিঠা মোটামুটি একই সাইজের হবে। যখন পিঠার এই রুটিটার ওপর সাইড কিছুটা ড্রাই হয়ে আসবে, তখন আগে থেকে বানিয়ে রাখা সেই পুরটা আপনি পছন্দ মতো পরিমাণে লম্বা করে এভাবে ছড়িয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন পুরটা আমরা যেরকম নরম অবস্থায় নামিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু মোটামুটি ভালো মতোই সেট হয়ে গিয়েছে এবং খুব সহজেই আপনি এটাকে ফোল্ড করতে পারবেন। আর সুবিধা হচ্ছে পুরটা কিন্তু চারপাশ দিয়ে ল্যাত করে বেরও হয়ে আসবে না। চারপাশে এইভাবে একটু উল্টে পাল্টে আপনাকে তুলে ফেলতে হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। এক একটা পিঠা বানাতে আপনার 2 মিনিটের বেশি সময় কোনোভাবেই লাগবে না। চুলার আঁচটা রাখতে হবে একদম লোতে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি প্রত্যেকটা পিঠা একদম স্মুথ করে তৈরি করতে চান, একদম লো আছে আপনাকে 2 মিনিট সময় নিয়ে এক একটা পিঠা বানাতে হবে। গুড়ের পিঠার মতোই একইভাবে ব্যাটারটাকে একটু ফেটে নিয়ে তারপর আমি এইভাবে করে স্প্রেড করে নিচ্ছি প্যানের গায়ে। একটা রুটি হয়ে গেল। রুটির ওপরিভাগ যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে পছন্দ পরিমাণে পুর দিয়ে দিব এবং রোল করে নিব। একদম সিম্পল ফান্ডা, এমন কিছু আহামরি না। শর্ত একটাই, আপনার যে ব্যাটারটা সেটা পারফেক্ট হতে হবে। ব্যাটার যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আপনি স্প্রেড করতে পারবেন না, আবার যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে উল্টাতে পারবেন না, ছিঁড়ে যাবে। সেই সঙ্গে আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে চুলার আঁচটা লোতে রাখতে হবে, তাহলে এরকম স্মুথ পিঠা আপনি বানাতে পারবেন। এবার আপনাদেরকে একটা ফাও পদ্ধতি শিখাই, এটাকে বলতে পারেন প্রিন্টেড পাটিসাপটা। যেহেতু আমাদের 2 রকম ব্যাটার আছে, যে কোনো একরকম ব্যাটার প্রথমে উপরে এইভাবে একটু এলো পাথারি ছড়িয়ে নেবেন। যখন এটা একটু ড্রাই হয়ে আসবে তখন অন্য ব্যাটারটা এর উপরে দিয়ে আগের মতোই ছড়িয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে, এই যে এরকম। তারপর অপেক্ষা করতে হবে উপরটা কিছুটা ড্রাই হয়ে আসা পর্যন্ত। আমি প্রথমে চিনিটা তারপর গুড়েরটা দিলাম, আপনি চাইলে উল্টিয়েও নিতে পারেন। যখন ড্রাই হয়ে আসবে তখন এর এক পাশে আমরা আবারও কিছুটা পুর লম্বা করে এভাবে ছড়িয়ে দিব। তারপর একইভাবে এক পাশ থেকে গুঁতা মেরে আপনাকে মুড়িয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম পাকিজা প্রিন্ট শাড়ির মতো প্রিন্টেড পাটিসাপটা তৈরি হয়ে গেল। উল্টিয়ে নিলে আপনার একই রকম সাদার উপর লাল পাটিসাপটা হয়ে যাবে।
হয়ে গেল আমাদের 2 রকমের পাটিসাপটা পিঠা চিনি এবং গুড় দিয়ে। 1 কাপ চালের গুঁড়োর ব্যাটার দিয়ে আপনি 12 থেকে 15টা পর্যন্ত পিঠা বানাতে পারেন। আর সেই সঙ্গে করে নিতে পারেন এরকম বাহারি নকশা, অর্থাৎ 4 রকমের পিঠা আপনি একই বসায় বানিয়ে ফেলতে পারবেন। এবারে চলুন এই পিঠার একটু পোস্টমর্টেম করা যাক। এই পিঠাটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাই। দেখতেই পাচ্ছেন বাইরে যেমন সুন্দর, ভেতরটা তেমনি ইয়াম্মি টেস্টি। দুটো মিলিয়ে একসঙ্গে খেতে খুবই মজার। এবার গুড়ের পিঠাটা হাত দিয়ে ছিঁড়ে দেখাই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট। ভিডিও করতে করতে এটা পুরোপুরি ঠান্ডা, আর এটা 2 দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন, কিচ্ছু হবে না, ফ্রিজেও রাখা লাগবে না। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, বাসায় বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।